ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো এসএসসি এমটিএস পরীক্ষার মর্নিং শিফটের কোশ্চেন পুরো সমাধান। হ্যাঁ, এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ লেভেলের এই পরীক্ষাটির মর্নিং শিফটের পুরো কোশ্চেনের পুরো সমাধান নিয়ে এই ভিডিওটি। কাজে এই অঙ্কগুলি দেখার জন্য, এই কোশ্চেনটি দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। এসএসসি এমটিএস পদের অ্যাডভার্টাইজ অলরেডি 2024 সালের বেরিয়ে গেছে। তোমরা হয়তো অ্যাপ্লিকেশন তার করেও নিয়েছো। তো এসএসসি এমটিএস এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, কেমন ধাঁচের হয়, কি জাতীয় কোশ্চেন আসে, সেগুলো দেখার জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ গত 2023 সালের 1 সেপ্টেম্বর মাল্টিটাস্কিং অর্থাৎ এমটিএস এর এই পরীক্ষাটি হয়েছিল। তো মর্নিং শিফটের কোশ্চেন আমার কাছে মর্নিং, ইভিনিং এবং ডে শিফট 3টা কোশ্চেনই আছে। আজ আমি মর্নিং শিফটের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাজে ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। দেখবে এই মাল্টিটাস্কিং এমটিএস পরীক্ষার কোশ্চেনগুলি কেমন হয় এবং অঙ্কগুলি কিভাবে খুব কম সময়ে সলভ করবে তা জানার জন্য। তো চলো ঝটাফট প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। এখানে প্রথম কোশ্চেনটি আছে, আমার কাছে ইংলিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সনই করে দিচ্ছি, আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 20% লেস দেন দি থার্ড নাম্বার অ্যান্ড the ratio of the second to the third number is 7:10, then the average of the first and the third number is how much percentage more than the second number? এখানে বলছে যে প্রথম নম্বরটি তৃতীয় নম্বরের থেকে 20% কম এবং সেকেন্ড নাম্বার এবং তৃতীয় নাম্বার এর অনুপাত হলো 7:10। প্রথম এবং তৃতীয় সংখ্যার এভারেজ সেকেন্ড নাম্বারের থেকে শতকরা কত বেশি বা কম সেটা তোমাদের কাছে বের করতে বলছে। তো কিভাবে এই অঙ্কটিকে করবে তোমরা? এখানে বলা আছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে 20% কম। যদি আমি তৃতীয় নম্বর সংখ্যাটা ধরি, যে থার্ড নম্বর সংখ্যাটা আমি যদি 100 ধরি, তাহলে বলো তো প্রথম সংখ্যাটা, এখানে প্রথম সংখ্যাটা হবে 20% কম। 100 থেকে 20% কম মানে প্রথম সংখ্যাটা হলো 80। বোঝা গেছে এইটুকু? এবার এখানে বলা আছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত। লক্ষ্য করো, দ্বিতীয় সেকেন্ড ইজ টু থার্ড, এই দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 7:10 বলা আছে। লক্ষ্য করো তো তৃতীয় সংখ্যাটা কত, 100। তাহলে তৃতীয় সংখ্যাটার মান এখানে অনুপাতে 10 আছে, সেটাকে তুমি যদি 100 করো অর্থাৎ 10কে 10 দিয়ে গুণ করলে 100, তাহলে এই অনুপাতে উত্তর পদে যখন তুমি 10 দিয়ে গুণ করতেছো, পূর্ব পদকেও তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আর 10 দিয়ে গুণ করলে 70:100, তার মানে তোমার দ্বিতীয় সংখ্যাটা কত হয়ে গেল, 70। বোঝা গেছে? তাহলে প্রথম সংখ্যাটা তোমার 80, দ্বিতীয় সংখ্যাটা 70 এবং তৃতীয় সংখ্যাটি 100। এবার এই প্রথম ও তৃতীয় সংখ্যার এভারেজ লক্ষ্য করো, প্রথম সংখ্যা কত, 80, তৃতীয় সংখ্যা কত তোমার 100। এই দুটো সংখ্যার এভারেজ, তাহলে এভারেজ তুমি যদি করতে চাও, এভারেজ কি করবে, 100 যোগ 80/2, তার মানে 180/2 অর্থাৎ 90। এই যে প্রথম এবং তৃতীয় সংখ্যার এভারেজ দ্বিতীয় সংখ্যার থেকে কত বেশি, লক্ষ্য করো দ্বিতীয় সংখ্যাটা কত, 70। তাহলে 70-এর থেকে এ কত বেশি, 20 বেশি। কিন্তু শতকরা কত বেশি, শতকরা বেশি হলো 20 ডিভাইডেড এই 70 ইন্টু পার্সেন্টেজ মানে 100। এবার লক্ষ্য করো, এখানকার শূন্য এখানকার শূন্য কেটে দাও, তার মানে দাঁড়ালো 200 ডিভাইডেড 7। এবার এটাকে তুমি ভাগ করে দাও, 7 দুগুণা 14, 6 60, 7 8 56, 4 4/7%। বোঝা গেল? তৃতীয়, প্রথম এবং তৃতীয় সংখ্যার এভারেজ দ্বিতীয় সংখ্যার থেকে 4/7% বেশি, যেটা 3 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল প্রথম কোশ্চেনটি কিভাবে ছিল এবং কিভাবে তোমরা করবে। চলো দ্বিতীয় কোশ্চেনটি দেখি। সেকেন্ড নম্বর কোশ্চেনে আছে, গীতা ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইন হার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হুইচ ইজ অ্যামাউন্টেড to rupees 27,783 in 3 years at the rate of 5% per annum, interest being compounded annually.
এখানে চক্রবৃদ্ধি সুদে বলছে যে ২৭,৭৮৩ টাকা ৩ বছরে দাঁড়ালো তার কিছু টাকা ব্যাংকে ডিপোজিট করার ফলে। এবার এখানে বলছে যে হোয়াট ডিড শি ডিপোজিট, অর্থাৎ সে কি পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করেছিল। চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো তোমাদের যদি জানা না থাকে, চক্রবৃদ্ধি নিয়ে আমি একটা বিশাল ভিডিও আপলোড করছি, সুতরাং সেখানে চক্রবৃদ্ধি সুদের সূত্রটাও আমার দরকার নেই, কিভাবে অঙ্কগুলোকে দেখিয়েছিলাম তোমরা পারলে এই ভিডিওগুলি একবার দেখে নেবে। চলো আজকে এই অঙ্কটি তোমরা কিভাবে করবে। চক্রবৃদ্ধি সুদের সূত্রটাও তোমাদের একবার দেখিয়ে দিই। চক্রবৃদ্ধি সুদের আসল পি সবৃদ্ধিমূল, যেটা আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা এ ধরব, সুদের হার যেটাকে আমরা আর ধরব, এবং সময় যেটাকে আমরা টি ধরব। অতএব সবৃদ্ধিমূল বের করার সূত্র এ ইকুয়ালস টু, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আমি দেখাচ্ছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এই হলো চক্রবৃদ্ধি সুদের বের করার সূত্রটি। এই সূত্রটি খেয়াল রাখার চেষ্টা করো, অনেক কাজে দেবে। এবার এখানে বোঝাচ্ছে সবৃদ্ধিমূল, অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। আসল প্লাস চক্রবৃদ্ধি সুদেই গীতা কিছু টাকা ডিপোজিট করেছিল তার ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু সেটা 3 বছরে ২৭,৭৮৩ টাকা হয়ে গেছে সুদে আসলে, যেটা কম্পাউন্ডেড। এখানে সুদের হার বলা আছে 5%। লক্ষ্য করো, এই অ্যামাউন্টটা দাঁড়ালো ২৭,৭৮৩ ইকুয়ালস টু, পি আমার আননোন, পি কত টাকা রেখেছিল জানা নেই, তাহলে পি এ রেখে দিলাম, ইন্টু 1 প্লাস আর বাই 100, সুদের হার এখানে 5%, ডিভাইডেড 100, এবং টাকাটা রেখেছিল সে 3 বছর। বলো এখানে পি এর মান কত। এবার পি এর মান করার জন্য সংক্ষেপে এটাকে তুমি 5 দিয়ে কেটে নাও, 20 হয়ে যাবে। তাহলে 20 আর 1 গুণ করলে 20 যোগ 1 21, 21/20, কিন্তু সেই 21/20 এর কিউব আছে। সো পি ইকুয়ালস টু এই ২৭,৭৮৩ কে গুণ করব আমরা, এই 21/20 উল্টে যাবে, যেহেতু এটা ভগ্নাংশে আছে, তাই 20 ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড 21 ইন্টু 21 ইন্টু 21। এবার এখানে যদি তোমরা 21 21 21 গুণ করে এটাকে কেটে দাও, 3টে 21 গুণ করে এটার সঙ্গে যদি কেটে দাও, তাহলে তোমার 3 আসবে। এবার 3 দিয়ে গুণ করে দিলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর 24 এর পাশে 3 শূন্য বসিয়ে দাও, অর্থাৎ গীতা 24,000 টাকা ডিপোজিট করেছিল, যেটা অপশন নম্বর 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে বলছে, ট্রাক ড্রাইভার drove 60 km/h for 3 hours, then he stopped for 1 hour and did not go anywhere. Then he drove for more hours in 60 km/h. What is the driver average speed in km/h? অর্থাৎ একজন ড্রাইভার প্রথম 3 ঘন্টায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললো, তারপর সে 1 ঘন্টার জন্য স্টপ করলো, অর্থাৎ থামিয়ে নিল, তারপর সে কোথাও না গিয়ে আবার ফিরে আসলো, ফিরে এসে পরবর্তী 4 ঘন্টায় সে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসলো। তাহলে তাহার ওই ড্রাইভারের এভারেজ গতিবেগ কত? এখানে কিলোমিটার প্রতি ঘন্টায় এভারেজ গতিবেগ বের করতে বলছে। এবার লক্ষ্য করো, প্রথমে গতিবেগ যেটা আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং টাইম লেগেছিল তার 3 ঘন্টা। তাহলে বলো তো, এই 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 3 ঘন্টায় সে কত দূর অতিক্রম করলো? অর্থাৎ প্রথম ডিস্টেন্স যেটা যাওয়ার সময়, সেই ডিস্টেন্সটাকে আমরা d1 ধরে নেই। d1 ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। এবার স্পিড কত তোমার? 60 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম কত? 3 ঘন্টা, তাহলে 3 60 180 কিলোমিটার, অর্থাৎ সে যাওয়ার সময় 180 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো, মাঝখানে 1 ঘন্টার জন্য থামলো, কিন্তু ফিরে আসার সময় ওই 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, সময় লেগে যায় তার 4 ঘন্টা। অর্থাৎ আসার সময় গতিবেগ যেটাকে আমরা s2 ধরে নেই, সেটা হলো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সময় লেগেছিল t2, সেখানে 4 ঘন্টা,
অতএব এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু S2 ইন্টু T2। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো তোমার 60 ইন্টু 4, অর্থাৎ 4 6 24, 240 কিলোমিটার। যাওয়ার সময় গেল 180 কিলোমিটার, ফিরে আসার সময় আসলো 240 কিলোমিটার। এবার তার এভারেজ গতিবেগ চেয়েছে। এভারেজ গতিবেগ হলো মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট অতিক্রান্ত সময়। তাহলে এভারেজ স্পিড তুমি বের করবে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স বলতে এখানে D1 প্লাস D2 ডিভাইডেড টোটাল সময়। সময় কত? এখানে T1 প্লাস T2। এবার লক্ষ্য করো, এখানে D1 কত? 180 কিলোমিটার, প্লাস D2 কত? 240 কিলোমিটার, T1 কত? 3 ঘন্টা, T2 কত? T2 হলো তোমার 4 ঘন্টা। কিন্তু এখানে 1 ঘন্টা অতিরিক্ত হবে, যেহেতু সে 1 ঘন্টা থেমেছিল। কারণ এভারেজ স্পিড বের করা হয় শুরু থেকে শেষ অবধি ফিরে আসতে তার কত ঘন্টা সময় লেগে যায়। তাহলে 3 ঘন্টা যাওয়ার সময়, ফিরে আসার সময় 4 ঘন্টা, কিন্তু মাঝখানে 1 ঘন্টা সে বিশ্রাম নিয়েছিল। তাহলে 1 ঘন্টা মিলে টোটালি তার হলো 8 ঘন্টা। এবার এটা যোগ করে নিলে 3 4 3 4 420 ডিভাইডেড 4 3 7 রেখে 8। 8 দিয়ে যদি ভাগ করে দেই, 5 8 40, 20, 8 দুগুণে 16, 4 40, 5 8 40, অর্থাৎ এভারেজ স্পিড 52.5 কিলোমিটার প্রতি আওয়ার, যেটা অপশন নম্বর 1 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? অঙ্কটা সময় স্পিডে নিয়েও প্রচুর ভিডিও আমি আপলোড করছি এই চ্যানেলেই। কাজে তোমরা যদি সেই প্রিভিয়াস ভিডিওগুলি দেখে না থাকো, একবার রিকোয়েস্ট করবো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিয়ে তারপর এই অঙ্কগুলি করার চেষ্টা করো। দেখবে এই অঙ্কগুলি তোমরা ওই ভিডিওগুলিতেই পেয়ে যাবে। তো চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটিতে এখানে একটা ছক আছে। The following table indicate the number of candidates who appeared in the entrance examination from 4 different cities A, B, C, D and their ratio of passing and fail. Study the table carefully and answer the following question. অর্থাৎ এখানে 4টা শহরের কিছু ছাত্র যেগুলো একটা কম্পিটিশন পরীক্ষায় অ্যাপিয়ার্ড হয়েছিল, সম্মুখীন হয়েছিল, এবং তাদের পাস ও ফেলের অনুপাত বলে দেওয়া আছে বিভিন্ন ধরনের। এবার তোমাদের এখানে প্রশ্ন বলছে যে হুইচ সিটি ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ক্যান্ডিডেট হু ফেলড দ্য এন্ট্রান্স এক্সাম অ্যান্ড ফাইন্ড ইট রেট অফ পার্সেন্টেজ ইন দ্যাট সিটি রেসপেক্টিভলি। অর্থাৎ কোন শহরে বেশি সংখ্যক ক্যান্ডিডেট ফেল করেছিল ওই এন্ট্রান্স কম্পিটিশন পরীক্ষায় এবং সেটার পার্সেন্টেজ কত। বোঝা গেল? ছকটি ভালো করে লক্ষ্য করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার যেহেতু এখানে টোটাল ক্যান্ডিডেট দেওয়া আছে, কতজন ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল এবং পাস ফেলের অনুপাত দেওয়া আছে, আর কোশ্চেনে আমাদের ফেলের পরিমাণের সংখ্যা বের করতে হবে। সুতরাং পাসের পরিমাণ বের না করে আমরা ফেলেরটাই বের করব। লক্ষ্য করো, এ সিটি, এ নামক সিটিতে পরীক্ষা দিয়েছিল 660 জন এবং পাস ফেলের অনুপাত 5:6। এটা পাস, এটা ফেল। তাহলে এখানে ফেলের পরিমাণ কত? ফেল করে 660 ইন্টু, যেভাবে তোমরা অনুপাতের দিক থেকে বের করো, ফেলের সংখ্যা অনুপাতে 6 ডিভাইডেড দুটো অনুপাতের যোগফল পাওয়া যাচ্ছে 11, অর্থাৎ 11 দিয়ে ভাগ করে দাও, 6 11 66, 6 6 36, 360 জন এ শহরে ফেল করেছিল। একইভাবে বি শহরে পরীক্ষা দিয়েছিল 650 জন এবং এখানে পাস ফেলের অনুপাত 2:3। তাহলে এখানে ফেল করেছিল 650 ইন্টু 3/5, 5 13 65, 0 3 13 39, 390 জন। সি 500 জন পরীক্ষা দিয়েছিল, পাস ফেলের অনুপাত 3:2। তাহলে এখানে ফেল করেছিল 500 ইন্টু 3/5, 100, তার মানে 300 জন। ডি শহরে পরীক্ষা দিয়েছিল 630 জন এবং পাস ফেলের অনুপাত হলো 4:5। তাহলে এখানে ফেল করেছিল 630 ইন্টু 5/9, 7 9 63, 70, 350 জন। এবার লক্ষ্য করো, 4টা শহরে তুমি ফেলের পরিমাণ বের করে নিলে, কোন শহরে ফেলের পরিমাণের সংখ্যা বেশি? লক্ষ্য করো, টেবিলটা দেখলেই তোমরা টের পেয়ে যাচ্ছ। তাহলে বি শহরে ফেলের পরিমাণ বেশি, কিন্তু পার্সেন্টেজ তোমাকে বের করতে বলছে।
বি শহরে ফেলের পরিমাণ বেশি কতজন? ৩৯০ জন। কিন্তু এই ৩৯০ জন ফেল করলো কতজনের মধ্যে? ৬৫০ জনের মধ্যে। তাহলে ১০০ জনের মধ্যে কত ফেল? তাহলে বি শহরে ফেলের পরিমাণ আমরা বের করব ৩৯০ ডিভাইডেড ৬৫০ ইনটু ১০০। লক্ষ্য করো, ০ বাদ দিয়ে দিলাম। ১৩ দিয়ে ভাগ করে দেব, ৩ ১৩ ৩৯। ১৩ দিয়ে ভাগ করব ৫ ১৩ ৬৫। আবার ৫ দিয়ে ১০০ কে ভাগ করব ২০, ৩ ২০ ৬০%। অর্থাৎ বি শহরে সবচেয়ে ফেলের পরিমাণ বেশি এবং সেই পার্সেন্টেজটা বা সেই পরিমাণটা হলো 60%। লক্ষ্য করো, ২ নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? খুব ইজি অঙ্ক। অনুপাত, সমানুপাত এবং পার্সেন্টেজের যদি বেসিক ধারণাটুকু থাকে তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো চলো পরের অঙ্কটি দেখি। পরে ৫ নম্বর অঙ্কটিতে বলছে, দিশা invested an amount of ₹20,000 for 9 years at a simple interest per annum. Obtain the total amount of 33,500. হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? খুব ইজি অঙ্ক, সরল সুদের অঙ্ক। সে ২০,০০০ টাকা ৯ বছরের জন্য জমা দিয়েছিল কোনো একটা ব্যাংকে সরল সুদে, এবং সেখানে ৯ বছর পর সে ৩৩,৫০০ টাকা ফেরত পায়, অর্থাৎ সুদে আসলে ৩৩,৫০০ টাকা ফেরত পায়। তাহলে সুদের হার তোমাকে এখানে বের করতে বলছে। লক্ষ্য করো, প্রিন্সিপাল অর্থাৎ যেটা আসল তার ২০,০০০ এবং অ্যামাউন্ট যেটা সুদাসল পেয়েছিল সে ৩৩,৫০০ এবং টাইমটা হলো তার ৯ বছর রেখেছিল। তাহলে এখানে বলো সুদ কত, ইন্টারেস্ট কত? সুদ আমরা বের করি সুদাসল মাইনাস আসল। তাহলে সুদাসল হলো তোমার ৩৩,৫০০ আর ২০,০০০ মাইনাস করলে ১৩,৫০০ টাকা। এটা হলো সুদ। আর এই সুদ আমরা বের করি আই ইকুয়ালস টু পিটিআর ডিভাইডেড 100। আই এর পরিমাণ হলো ১৩,৫০০ ইকুয়ালস টু পি এর পরিমাণ হলো ২০,০০০ ইন্টু টি এর মান হলো ৯ ইন্টু আর ডিভাইডেড ১০০। এবার এখানকার ২ শূন্যের সঙ্গে এখানকার ২ শূন্য কেটে দাও। এখানকার ২ শূন্যের সঙ্গে এপাশের ২ শূন্য বাদ দিয়ে দাও। ৯ দিয়ে সম্ভবত ভাগ যাবে, ৯ দিয়ে কেটে দেব। ৯ অক্ষে ৯, ৪ ৪৫, ৫ ৯ ৪৫। তাহলে 2r ইকুয়ালস টু ১৫, অর্থাৎ 2r ইকুয়ালস যদি ১৫ হয় তাহলে r ইকুয়ালস টু হবে ১৫কে ২ দিয়ে ভাগ দিলে ৭.৫%। তাহলে লক্ষ্য করো সুদের হার ৭.৫%। অপশন নাম্বার ৩ নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। ৬ নম্বর অঙ্কটাতে একটা সরল বলা আছে, জাস্ট সিম্পল সরল। লক্ষ্য করো বোর্ডে কি বলা আছে, ১৩ ভাগ ১৩ অফ ১৩ প্লাস ১৩ ডিভাইডেড ১৩ ভাগ ১৩ ইন্টু ১৩ প্লাস ১৩ এর মান বের করতে বলছে। এবার এই সিম্পল করার ক্ষেত্রে নিয়মটা যদি তোমরা খেয়াল রাখতে পারো তাহলেই হয়ে গেল, বদমাস রুল। বদমাস, লক্ষ্য করো, BODMAS, বি ফর ব্র্যাকেট, এটা প্রত্যেকেই জানো, ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লাই, এ ফর এডিশন and S for subtraction. তাহলে এখানে যেহেতু ব্র্যাকেট নেই, একদম প্রথম থেকে শেষ অবধি ব্র্যাকেট, মাঝখানে কোনো ব্র্যাকেট নাই, তাই ব্র্যাকেটের পরে আমরা প্রথমে অফের কাজ করব, অফের পরে আমরা ডিভিশনের কাজ করব, তারপরে মাল্টিপ্লাই, তারপরে এডিশন, তারপর সাবট্রাকশন যদি থাকে। তাহলে লক্ষ্য করো এখানে ১৩ ভাগ ১৩ অফ ১৩ প্লাস ১৩ ডিভাইডেড ১৩ ভাগ ১৩ গুণ ১৩ যোগ ১৩। এবার এখানে আমরা কি করব? প্রথমত এই ১৩ আর ১৩ আমরা গুণ করে নেব, যেহেতু অফ দিয়ে দেওয়া আছে। তাহলে ১৩ গুণ ১৩ ১৩ গুণ করে নিলে ১৬৯ যোগ ১৩ ডিভাইডেড, এখানে অফ নেই কিন্তু গুণের আগে আমাদের ভাগের কাজ করে নিতে হবে। লক্ষ্য করো গুণের আগে কিন্তু ভাগের কাজ আছে, তাই গুণের আগে ভাগের কাজ করে নিলে ১৩ ভাগ ১৩ মানে ১ গুণ ১৩ যোগ ১৩। এবার এইখানে ১৩কে ১৬৯ দিয়ে ভাগ করব, তার মানে ১৩ ডিভাইডেড ১৬৯ প্লাস ১৩, ঠিক আছে, ডিভাইডেড ১৩ আর ১ গুণ করলে ১৩ হবে, সেই ১৩কে ১৩ দিয়ে গুণ করলে যোগ করলে ২৬ হয়ে যাবে। এবার এখানে ১৩কে ১৩ আর ১৩ ১৩ ১৬৯, তাহলে ১/১৩ প্লাস ১৩
ডিভাইডেড নিচে 26। এবার এদিকে যোগ করব 1/13 সঙ্গে 13। আর এই পূর্ণ সংখ্যার সঙ্গে একটা ভগ্নাংশের যোগ আমরা খুব সংক্ষেপে কিভাবে করি, 13 গুণ করে নেবে। 13 গুণ করলে 169, আর উপরের সংখ্যাটার সঙ্গে যোগ করে নেব। তাহলে 169 এর সঙ্গে 1 যোগ করলে 170 ডিভাইডেড 13 ডিভাইডেড এসে এখানে আছে 26। তাহলে দাঁড়ালো 170 ডিভাইডেড 13 ইন্টু এই 26-এর নিচে 1 ধরে নিয়ে এটাকে উল্টে দাও 1/26। বোঝা গেল? এবার 2 দিয়ে ভাগ করা যাবে, 13 দুগুণা 26, 2 দিয়ে এটাকে ভাগ করে দিলে 85, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 17। হ্যাঁ, তাহলে উপরে দাঁড়ালো 85 আর নিচে 13 13 169। এটাই তোমার অ্যান্সার। লক্ষ্য করো 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? এই বদমাস রুলটা খেয়াল করার চেষ্টা করবে। সিম্পলিফাই অঙ্কের বা সরল অঙ্কের খুব সহজ জিনিস। 7 নম্বর অঙ্কে আছে দি কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ ₹4,350. হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ রাউন্ড অফ 1 decimal place it is sold at ₹5,680. লক্ষ্য করো, একটা কোনো বস্তুর ক্রয় মূল্য হলো 4,350 টাকা। যদি সেই বস্তুটিকে 5,680 টাকায় বিক্রি করা যায়, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? দশমিকের 1 ঘর পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করতে বলছে। এখানে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য আমি সিপি ধরলাম 4,350 টাকা, আর সেলিং প্রাইস 5,680 টাকা। তাহলে বলো এখানে প্রফিট কত, লাভ কত? লাভ হবে তোমার এখানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস 5,680 মাইনাস কস্ট প্রাইস হলো 4,350, বিয়োগ করে দিলে এখানে 30 আর এখানে 3 1,330 টাকা লাভ হলো। এবার শতকরা লাভের পরিমাণ বের করতে বলছে। শতকরা লাভের পরিমাণ আমরা বের করব পার্সেন্টেজ অফ প্রফিট, আমরা বের করি লাভ ডিভাইডেড ক্রয় মূল্য। ক্রয় মূল্য হলো 4,350 ইন্টু 100 শতকরা। এবার এখানকার 1 শূন্যের সঙ্গে এখানকার 1 শূন্য কেটে দাও, 5 দিয়ে ভাগ করে দাও, এটা 2, 5 দিয়ে ভাগ করে দিলে 5 8 40, 5 7 35, 87। এবার 2 দিয়ে এটাকে গুণ করলে 2660 ডিভাইডেড 87। এবার 2660-কে 87 দিয়ে ভাগ করলে এটা 30.6% প্রায় লাভ আসে। দশমিকের পর যেহেতু 1 ঘর পর্যন্ত আসন্ন মানে করতে বলছে, লক্ষ্য করো ভাগ করে দিয়ে 30.6 আসন্ন মানে উত্তর আসে, যেটা অপশন নম্বর 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 8 নম্বর অঙ্কটিতে বলছে ইন এ ক্লাস অফ 37 স্টুডেন্ট there are 22 girls. The average weight of these girls is 46 kg and the average weight of the whole class is 50 kg. What is the average weight of the boys in kg? কেজিতে বের করতে বলছে। রাউন্ড অফ 2 decimal place, এখানেও দশমিকের পর 2 ঘর পর্যন্ত রাউন্ড ফিগারে বা আসন্ন মানে তোমাদের উত্তর চেয়েছে। কিভাবে করবে? খুব সোজা অঙ্ক, গড়ের অঙ্ক। এখানে 37 জন, একটা ক্লাসে 37 জন ছাত্র আছে, তার মধ্যে 22 জন ছাত্রী, এবং এই ছাত্রীদের গড় ওজন হলো 46 কেজি এবং টোটাল ক্লাসের ছাত্রদের গড় ওজন হলো 50 কেজি। তাহলে ছাত্রদের গড় ওজন কত, সেটা দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মানে বের করতে বলছে। লক্ষ্য করো এখানে টোটাল ছাত্র তোমার 37 জন। 37 জনের মধ্যে বয়েজ না, গার্লস বলছে তোমার 22 জন। তাহলে বয়েস হবে তোমার 37 থেকে 22 বিয়োগ করে দাও 15 জন। বালিকাদের গড় ওজন যদি 46 কেজি হয়, তাহলে 22 জন বালিকা, 22 জন ছাত্রীর মোট ওজন কত হবে? এখানে টোটাল ওজন হবে 22 ইন্টু 46, এত কেজি। বোঝা গেল? এবার টোটাল ছাত্র আমার 37 জন, এই 37 জনের মোট ওজন দেওয়া, গড় ওজন দেওয়া আছে 50 কেজি। তাহলে 37 জনের মোট ওজন কত হবে? 37 ইন্টু 50। এই 37 ইন্টু 50 টোটাল ছাত্রদের ওজন। তার মধ্যে এখানে বালিকা বা মেয়েগুলোর ওজন হলো 22 ইন্টু 46, আর ছেলেদের হলো 15 জন ছাত্র। 15 জন ছাত্রের মধ্যে প্রত্যেকের গড় ওজন আমি যদি x কেজি ধরে নেই, তাহলে 15 জন ছাত্রের মোট ওজন হলো 15 ইন্টু x।
এটা হলো ছাত্রদের ওজন আর এটা হলো ছাত্রীদের ওজন ইন্টু 22 প্লাস 22 ইন্টু 46, এই হলো টোটাল ওজন। এটা ছেলেদের, এটা মেয়েদের, ছেলে এবং মেয়ে মিলে টোটাল ক্লাসের ছাত্রদের ওজন। বোঝা গেল? এই হলো গড়ের অঙ্ক। এবার এটাকে গুণ করে নেওয়া একটু ছোট ক্যালকুলেশন। 0, 5 7 35, থাকে 3, 3 5 15, 3 18, 1850, এখানে 15x প্লাস এখানে 46কে 22 দিয়ে গুণ করব, 46 দুগুণে 92, 2 হাতে রইল 9, 46 দুগুণে 92 আর 9 101, তার মানে 1012। এবার এই 1850 থেকে বিয়োগ করব 1012, 1012 আর এদিকে থেকে যায় 15x। এবার 1850 থেকে 1012 বিয়োগ করলে এখানে 38, 40, 50, 38 আর এখানে 8, 838, 15x। অতএব x ইকুয়ালস টু 838কে 15 দিয়ে ভাগ করব। 838কে 15 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যায় তোমরা উত্তর পাবে না, দশমিকে উত্তর আসবে এবং দশমিকের পর 2 ঘর করে আসন্ন মানে কুড়িয়ে তোমাদের অপশন দেখে মিলিয়ে নিবে। এটা ভাগ করে যেটা আসলো 55.87 কেজি প্রায়, যেটা অপশন 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এখানে এসএসসির এমটিএস এর 2023 সালে যেটা পরীক্ষাটি হয়েছিল 1 সেপ্টেম্বর 2023 সালের মর্নিং শিফটের কোশ্চেনটি আমি পুরো সমাধান করে দেখাচ্ছি এবং এই কোশ্চেনের 20টি অঙ্ক থাকে, 20টি অঙ্কই আমি পুরো সলভ করে দেখাবো এবং তার সঙ্গে কিছু রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, কোডিং ডিকোডিং কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনেরও আমি কিছু সলভ দেখাবো। কাজে ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। আর তোমরা কি এখনো চ্যানেলে নতুন? যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেই নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিও দেখো তাহলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে নামে ফেসবুক পেজ করা আছে, সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। আর এই ভিডিও শেষেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এই পুরো কোশ্চেনটির পিডিএফ ফর্মে পেয়ে যাবে এবং উত্তর সহ সেখানে গিয়ে তোমরা কোশ্চেনটি দেখে বাড়িতে বসে বসে নিজেরা প্র্যাকটিস করো। কাজেই আরো একবার রিকোয়েস্ট করব, এই নিত্য নতুন অঙ্কগুলি দেখার জন্য ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। চলো পরবর্তী অঙ্কটা দেখি। 9 নম্বর অঙ্কে বলছে এ বোট টেক 20 hours ফর ট্রাভেলিং ডাউনস্ট্রিম ফ্রম পয়েন্ট এ টু বি and come back the midpoint C between A and B. The speed of the stream is 5 km per hour and the speed of the boat in still water is 10 km per hour. Find the distance between A to B in kilometer. অর্থাৎ একটি বোট 20 ঘন্টায় স্রোতের অনুকূলে এর থেকে বি এবং বি থেকে এ ও বি এর মধ্যবর্তী কোনো পয়েন্ট সিতে এসে তার 20 ঘন্টা সময় লাগলো। এক্ষেত্রে বলা আছে যে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলে এর থেকে বি এর দূরত্ব কত? কিলোমিটারের দূরত্বটা চেয়েছে। লক্ষ্য করো অঙ্কটা ফিগার এরকমের, ধরে নিলাম এই পয়েন্ট, এটা বি পয়েন্ট, এর থেকে বি ডাউন স্ট্রিম, এটা ডাউনের দিকে, এটা আপের দিকে, ঠিক আছে? তাহলে একটি নৌকা এর থেকে বিতে গেল এবং বি থেকে ফিরে আসার সময় এ ও বি এর মধ্যবর্তী কোনো পয়েন্টে ফিরে আসলো, অর্থাৎ সিতে ফিরে আসলো। অর্থাৎ যাওয়ার সময় সে এতটা রাস্তা গেল, কিন্তু ফিরে আসার সময় সে এতটা রাস্তা আসলো, অর্ধেক রাস্তা। খেয়াল করবে, অর্ধেক রাস্তা। তাহলে যেতে এবং আসতে তার মোট 20 ঘন্টা সময় লাগে এবং বলা আছে যে স্রোতের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, কিন্তু নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলে এর থেকে বি এর দূরত্ব কিলোমিটারে বের করতে হবে। এবার কিভাবে আমরা এই অঙ্কগুলি করব? এই নৌকা স্রোতের অঙ্ক নিয়েও আমি প্রচুর ভিডিও আপলোড করছি এই চ্যানেলে, পারলে একবার ভিডিওগুলি দেখে নেবে। এখানে নৌকার গতিবেগ আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা নৌকার গতিবেগ, আর স্রোতের গতিবেগ বলে দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যখন আমরা অনুকূলে যাব, অনুকূলে কিন্তু দুটো বেগ কাজ করে, একটা নৌকার বেগ, দ্বিতীয়ত স্রোতের বেগ। তাই অনুকূলে বেগ বের করার সময় নৌকা এবং স্রোতের বেগ যোগ করে বের করা হয়। কারণ অনুকূলে যখন কোনো নৌকা নিজস্ব গতিবেগে যায়, সেই নিজস্ব নৌকার তো একটা নিজস্ব গতিবেগ আছেই,
এবং তার সঙ্গে স্রোতেরও একটা বেগ আছে এবং স্রোত ওই নৌকাটিকে কিছুটা হলেও ঠেলে নিয়ে যায়। তাই এক্ষেত্রে মিলিত গতিবেগ বা কার্যকরী গতিবেগ হবে নৌকা এবং স্রোতের মিলিত গতিবেগ। তাই অনুকূলে গতিবেগ আমরা বের করব 10+5 অর্থাৎ 15 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতি ঘন্টা। বোঝা গেল? কিন্তু প্রতিকূলে যখন ফিরে আসবে তখন নৌকা যে গতিবেগে আসছে উল্টা দিক থেকে স্রোত তাকে পিছনে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু নৌকা যেহেতু এগিয়ে যায় স্রোতের প্রতিকূলেও, তাই নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস করে আমরা প্রতিকূলে গতিবেগ বের করব। তাহলে প্রতিকূলে মিলিত গতিবেগ হবে 10 থেকে 5 বিয়োগ করব অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার লক্ষ্য করো কোনো নৌকা যখন এর থেকে বিতে যাচ্ছে অর্থাৎ অনুকূলের দিকে যাচ্ছে সেই সময় গতিবেগটা তোমার কত দাঁড়াচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার বি থেকে যখন সি পর্যন্ত ফিরে আসলো তখন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। এর থেকে বি এর দূরত্ব আমি ধরে নিলাম ডি, এটা টোটাল দূরত্ব ডি। যেহেতু অর্ধেক ফিরে আসলো তার মানে ডি এর অর্ধেক ফিরে আসলো d/2। তাহলে এই ডি দূরত্ব 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে সময় লাগবে কত? অর্থাৎ সময় প্রথমে টি1 ধরলাম আমরা যাওয়ার সময় গতিবেগ অর্থাৎ অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে সময় লাগবে আমার অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড স্পিড। স্পিড হলো তোমার 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এত ঘন্টা লাগলো আমার যাওয়ার সময় এবং ফিরে আসবো। ফিরে আসার সময় লাগবে আমার টি2 ধরে নিলাম। কতটা দূরত্ব ফিরে আসবে? যাওয়ার সময় ডি দূরত্ব গেল তো, কিন্তু ফিরে আসার সময় তার অর্ধেক ফিরে আসলো। কারণ কোশ্চেনে বলাই আছে লক্ষ্য করো বি এবং এর মধ্যবর্তী কোনো পয়েন্ট সি তে ফিরে আসলো। তাহলে সি তে ফিরে আসা মানে এ ও বি এর মাঝখানে সি পয়েন্ট। তাই অর্ধেক দূরত্ব ফিরে আসলো। তাই d/2 এই দূরত্বটা ফিরে আসলো কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। অর্থাৎ যদি এটাকে আমরা করি d/5 থেকে উল্টে দিলে 5 দুগুণে এখানে 10 ঘন্টা। তাহলে যাওয়ার সময় লাগলো d/5 15 ঘন্টা এবং ফিরে আসার সময় লাগলো d/10 ঘন্টা। তাহলে এই দুটা সময় মিলে তোমার 20 ঘন্টা সময় লেগে গেছে। অর্থাৎ দাঁড়ালো d/15 প্লাস d/10 ইকুয়ালস টু 20 ঘন্টা। বোঝা গেল? তাহলে এখানে তোমার ডি অর্থাৎ ডিস্টেন্সটা বেরিয়ে আসবে। তাহলে এবার ডিস্টেন্স এটুকু ছোট্ট একটা লসাগু করব। 10-15 লসাগু হবে 60। 15 দিয়ে ভাগ করব 4d, 10 দিয়ে ভাগ করব 6d ইকুয়ালস টু 20। তাহলে এখানে 6 আর 4 এ 10d ইকুয়ালস টু 20 গুণ 60। এখানে শূন্য কেটে দেব। 6 দুগুণে 12 120 কিলোমিটার। তাহলে এর থেকে বি এর ডিস্টেন্স কত? 120 কিলোমিটার, যেটা কিনা 2 নম্বর অপশনে তোমাদের উত্তরটি রয়েছে। বোঝা গেল? কেমন লাগছে অঙ্কগুলি? অঙ্কগুলি কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? কারণ তোমাদের একটা কমেন্টের একটা লাইকের উপরে আমরা মোটিভেশন পেয়ে থাকি কি শিখাবো বা কোন চ্যাপ্টারটা শেখাবো। কাজে তোমরা লাইক ও কমেন্ট করতে ভুলবে না। 10 নম্বর অঙ্কে বলছে রাজু সোল্ড অ্যান আর্টিকেল টু রবি at 10% gain. Robi sold the article to Ramu at a loss of 10%. If Ramu paid rupees 1485 to Robi, find the selling price of Raju to Robi. এখানে বের করতে বলছে তোমার কোশ্চেনটা হলো যে রাজু কোনো একটি বস্তু রবিকে 10% লাভে বিক্রি করলো। এবার রবি সেই বস্তুটি 10% ক্ষতিতে রামুর কাছে বিক্রি করলো। কিন্তু রামু 1485 টাকা পেমেন্ট করলো, অর্থাৎ 1485 টাকায় সে ওই বস্তুটা কিনে নিল। এবার এখানে তোমাকে বলছে রাজু তাহলে রবির কাছে কত টাকায় ওই বস্তুটি বিক্রি করছিল। কোশ্চেনটার প্যাটার্ন হবে এরকমের, রাজু থেকে রবি, রবির থেকে রামু। এবার রাজু রবির কাছে 10% লাভে বিক্রি করলো, প্লাস 10% দিলাম। কিন্তু রবি রামুর কাছে 10% ক্ষতিতে বিক্রি করেছিল, ক্ষতিতে। এবং রামু সেই বস্তুটা 1485 টাকায় কিনেছিল। তাহলে বলতো রাজু কি দামে রবির কাছে সেই দ্রব্যটি বিক্রি করেছিল?
এবার যেহেতু পিছনে রামুর ক্রয় মূল্য দেওয়া আছে, রামুর ক্রয় মূল্য রামু কার কাছ থেকে কিনেছিল? রবির কাছ থেকে। অর্থাৎ রবির বিক্রয় মূল্য দাঁড়ালো 1485 টাকা। তাহলে এক্ষেত্রে রবির বিক্রয় মূল্য সেলিং প্রাইস যদি 1485 টাকা দাঁড়ায় এবং রবি কি করছিল? 10% ক্ষতিতে বিক্রি করছিল। এবার 10% ক্ষতিতে যেহেতু বিক্রি করছিল, তাহলে রবি কত টাকা দিয়ে রাজুর কাছে কিনেছিল? তাহলে এক্ষেত্রে তুমি সিপি বের করবে কিভাবে? সিপি বের করা হয়, লক্ষ্য করো 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কি? 10/100, শূন্য শূন্য কেটে দিলাম। তার মানে কি? এটা হলো তোমার লস, ক্ষতি, আর এটা হলো তোমার ক্ষতি বা লাভ। সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব হয়। 10 টাকার কোনো বস্তু কিনে আমি 1 টাকা ক্ষতিতে বিক্রি করলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 9 টাকা দাঁড়াবে। তাহলে বিক্রয় মূল্য যখন 9 টাকা, তখন ক্রয় মূল্য আমার 10 টাকা। আবার বিক্রয় মূল্য যখন আমার 1485 টাকা, তখন ক্রয় মূল্য কত? তাই এটাকে করব আমরা 10/9 ইন্টু 1485। 9 দিয়ে ভাগ করব, 9 অক্ষে 9, 5, 58, 6 9 54, 4 45, 5 9 গুণে 45, অর্থাৎ 1650 টাকায় সেই দ্রব্যটি রবি রাজুর কাছ থেকে কিনেছিল। বোঝা গেল? এটা হলো রাজুর ক্রয় মূল্য, সরি, রবির ক্রয় মূল্য। এবার রবি কার কাছে কিনেছিল? রাজুর কাছে কিনেছিল। তাহলে রাজুর সেলিং প্রাইস কত হবে? 1650 টাকা। কারণ রাজুই তো ওর কাছে বিক্রি করেছিল। তাহলে রাজু রবির কাছে সেই দ্রব্যটি কত টাকায় বিক্রি করছিল? 1650 টাকায় বিক্রি করছিল। 3 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল? চলো পরের অঙ্কটি দেখি। 11 নম্বর কোশ্চেনে বলা আছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 4 ডে, বি অ্যান্ড সি ক্যান ডু same work in 5 day, A and C can do it in 10 days. If A, B, C work together, in how many days can they complete the work? লক্ষ্য করো এখানে অঙ্কটা কি বলছে। এ ও বি একত্রে 4 দিনে, বি এবং সি একত্রে 5 দিনে, এবং সি ও এ একত্রে মিলে 10 দিনে কোনো একটি কাজ শেষ করে। এবার এ বি সি একত্রে যদি 3 জনে মিলে কাজটি করে কত দিনে শেষ হবে? সময় ও কার্যের অঙ্ক। এই সময় কার্যের অঙ্ক, এ এবং বি একত্রে কাজটি করলো 4 দিনে, বি এবং সি একত্রে কাজটি করলো 5 দিনে, সি এবং এ একত্রে কাজটি করলো 10 দিনে। এবার এ বি সি একত্রে এই কাজটি করার জন্য ইন ট্র্যাডিশনাল প্রসেসে যদি এই অঙ্কটা করতে চাও, অনেক বড়। আমি ছোট্ট একটা সূত্র দেখিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে খাতা বইয়ে নোট করে নাও, সেই সূত্রটি অ্যাপ্লাই করো, দেখবে অঙ্কটা খুব সহজেই মিলে যাবে। লক্ষ্য করো তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে ওই কাজটি করতে সময় লাগবে 2 গুণন এ ও বি এর কাজের পরিমাণ প্লাস বি ইন্টু বি ও সি এর কাজের পরিমাণ ইন্টু সি ও এর কাজের পরিমাণ, অর্থাৎ 10 দিনে, ডিভাইডেড প্রথমে এই দুটাকে গুণ করব আমরা 4 ইন্টু 5, তারপরে যোগ করব 5 ইন্টু 10, 5 ইন্টু 10, তারপরে যোগ করব আমরা 10 ইন্টু 4, 10 ইন্টু 4। ব্যাস, খুব শর্টকাট ভাবে এই সূত্রটি খেয়াল রাখার চেষ্টা করো। লক্ষ্য করো 2 গুণ 4 গুণ 5 গুণ 10 ডিভাইডেড, এখানে যদি করি 4 5 20 যোগ 5 10 50 যোগ 4 10 40, তাহলে দাঁড়ালো 2 গুণ 20 গুণ 10 ডিভাইডেড, এখানে আমি 4 আর 5 গুণ করে নিছি একসঙ্গে 20, অনেকগুলো ডিজিট লিখতে হচ্ছে। 50 আর 20 70, 70 40 110। এবার এখানকার 1 শূন্য, এখানকার 1 শূন্য কেটে দাও, তাহলে 20 দুগুণে 40/11, 40/11, অর্থাৎ 3 11 33, 7 3 পূর্ণ 7/11 দিন সময় লাগবে এ বি সি 3 জনে মিলে ওই কাজটি করবে। লক্ষ্য করো 3 নম্বর অপশনে তোমাদের এই সঠিক উত্তরটি রয়েছে। এখানে 12 নম্বর অঙ্কটিতে একটা গ্রাফের অঙ্ক আছে, যেটাকে আমরা দণ্ড লেখচিত্র বার গ্রাফ যেটাকে বলা হয়। অঙ্কটা বলছে, দি গ্রাফ শো আর প্রোডাকশন অফ টায়ার ইন লাখ in by 3 different companies X, Y and Z over the year. Direction
Study the following graph carefully and to answer the question given below it. এখানে তিনটা কোম্পানির প্রতি বছরে কি পরিমাণ টায়ার উৎপন্ন করে সেটা লাখে দেওয়া আছে এবং সেখান থেকে কোশ্চেন তোমাকে বলছে বের করতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ প্রোডাকশন পার ইয়ার অফ দি কোম্পানি উইথ দ্য হাইয়েস্ট এভারেজ প্রোডাকশন অ্যান্ড দ্যাট দি কোম্পানি উইথ দি লোয়েস্ট এভারেজ প্রোডাকশন ইন লাখ। অর্থাৎ এখানে কোন কোম্পানির হাইয়েস্ট এভারেজ প্রোডাকশন এবং লোয়েস্ট এভারেজ প্রোডাকশনের ডিফারেন্স বের করতে বলছে। লক্ষ্য করো, এক্স কোম্পানিটি টায়ার উৎপন্ন করছে প্রথম বছরে 50 লাখ, দ্বিতীয় বছরে 40 লাখ, তৃতীয় বছরে লক্ষ্য করো 55 লাখ, 45 লাখ এবং পরবর্তী বছরে 60 লাখ। তাহলে মোট কত টায়ার উৎপন্ন করছে যোগ করে নাও, যোগ করে নিয়ে সেটাকে এভারেজ করতে হবে 1 2 3 4 5 বছরের যেহেতু টায়ার, তাই 5 দিয়ে ভাগ করে নিলে এভারেজ টায়ার সেটা লাখের পরিমাণে বের হবে। এটা যোগ করে নিলে 250 হচ্ছে এবং এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এভারেজ হচ্ছে আমার 50 লাখ টায়ার উৎপন্ন করলো এক্স কোম্পানিটি। ঠিক একই রকম ওয়াই কোম্পানিটি 55 লাখ, 60 লাখ, 50, এটা তোমার 55, এটা 55, এটা হলো 60, এটা হলো 60। তাহলে ওয়াই কোম্পানিটি টায়ার উৎপন্ন করছে 280 লাখ। এবার এটাকে 5 দিয়ে ভাগ করলে এর এভারেজ হয়ে যাবে 56। ঠিক একই রকম জেড কোম্পানি 45, 50, 60, 60, 45, এর মোট টায়ার উৎপন্ন হলো 260। 5 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে 52 লাখ। এবার লক্ষ্য করো, এভারেজ যেহেতু আমরা বের করে নিলাম তাহলে ওয়াই কোম্পানিটি সবচেয়ে বেশি টায়ার উৎপন্ন করে, যেটা 56 লাখ প্রতি বছরে এভারেজ, এবং এক্স কোম্পানিটি সবচেয়ে কম টায়ার উৎপন্ন করে, এভারেজের কথা বলা হচ্ছে, যেটা 50 লাখ। এবার এই হাইয়েস্ট এবং লোয়েস্ট এই দুটা ডিফারেন্স বের করতে বলছে, অর্থাৎ ডিফারেন্স তোমরা দেখেই বুঝতে পারছো যে 6 লাখ, 6 লাখ টায়ার দুটো কোম্পানির ডিফারেন্স, যেটা 2 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 13 নম্বর অঙ্কটিতে বলছে হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শন অফ 9.61 অ্যান্ড 3.61। মিন প্রপোর্শন অর্থাৎ এখানে মধ্য সমানুপাতি বের করতে বলছে, আর মধ্য সমানুপাতি বের করার নিয়ম হলো 9.61 3.61 এর মধ্য সমানুপাতিটা বের করতে বলছে। এবার মধ্য সমানুপাতি আমরা বের করি মধ্য সমানুপাতির বর্গ এই দুটি পদের গুণফল। তাহলে মধ্য সমানুপাতি বের করার জন্য আমরা কি করব, এই দুটি পদের গুণফলের বর্গমূল করে দেব। 9.61 ইন্টু 3.61, 9.61 এর স্কোয়ার রুট হলো 3.1 আর 3.61 এর স্কোয়ার রুট হলো 1.9। এটা যদি ইন্টু করে দেই 9 5 8 2 ডিজিট এখানে পয়েন্ট, যেটা অপশন নম্বর 2 এ তোমার সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? মিন প্রপোর্শনের এই সূত্রটি খেয়াল রাখার চেষ্টা করবে, মধ্য পদের বর্গ প্রান্তীয় দুই পদের গুণফল এর সঙ্গে সমান হয়। 14 নম্বর অঙ্কটি বলছে ট্রু নাম্বার এ এন্ড বি আর সাচ দ্যাট দিস সাম অফ 6% অফ এ and 4% অফ বি ইজ 2/5 of the sum of 7% of A and 11% of B. Then the ratio of A is to B is, এখানে বলা আছে দুটো নাম্বারের যোগফল কেমন, এ এর 6% এবং বি এর 4% এর যোগফল যা হবে, তাহলে 2/5 হবে এ এর 7% এবং বি এর 11% এর যোগফল। তাহলে এ ও বি এর অনুপাত কত? এখানে লক্ষ্য করো, প্রথমে বলছে এ এর 6%, এ এর 6% এবং বি এর 4%, এ দুটোর যোগফল। পরবর্তীতে বলছে এ এর 7% এবং বি এর 11% এর যোগফল। কি বলছে, এই পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজের 2/5 অর্থাৎ 2/5 ইজ ইকুয়াল। এবার ছোট্ট একটা ক্যালকুলেশন এটা করতে হবে, আর পার্সেন্টেজ যেহেতু প্রত্যেক জায়গায় রয়েছে, পার্সেন্টেজ আমরা ডিলিট করে দেব, কারণ প্রতি জায়গায় 100 করে আসবে। এটা করার জন্য লক্ষ্য করো, এখানে 6a প্লাস এখানে 4b ইকুয়ালস টু 2/5 এর এখানে 7a
প্লাস এখানে 11b। এবার যদি আমরা এটাকে গুণ করে দেই 5 দিয়ে, লক্ষ্য করো 5 6 30a প্লাস 4 5 20b ইকুয়ালস টু 7 দুগুণে 14a প্লাস 11 দুগুণে 22b। এবার এই 30a তার সঙ্গে এই 14a এ পাশে বিয়োগ করে দেব, আর এদিকে 22b তার সঙ্গে বিয়োগ করে দেব 20b। লক্ষ্য করো 30 থেকে 14 বিয়োগ করে দিলে 16a, আর এখানে 2b। 2 দিয়ে 16কে ভাগ করে দেব 8 আর 1, তাহলে a বাই b ইকুয়াল টু দাঁড়ালো 1/8। তার মানে a ইজ টু b ইকুয়াল টু 1:8। বোঝা গেল? এ ও বি এর অনুপাত 1:8, যেটা অপশন নম্বর 1 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। দেখি পরের অঙ্কটি কি বলে। পরের 15 নম্বর অঙ্কটি বলছে টু ট্রেন of length 110 meter and 85 meter are moving in the same direction at 12 meter per second and 7 meter per second respectively. Find the time in second taken by the faster train to cross the slower train. অর্থাৎ দুটো ট্রেন লম্বায় 110 মিটার ও 85 মিটার, তারা একই অভিমুখে রওনা দিচ্ছে এবং দুটো ট্রেনের গতিবেগ বলে দেওয়া আছে 12 মিটার প্রতি সেকেন্ড এবং 7 মিটার প্রতি সেকেন্ড। তাহলে কত সেকেন্ডে দ্রুতগামী ট্রেনটি মন্থর গতি ট্রেনটিকে অতিক্রম করবে। এখানে যেহেতু ট্রেন দুটি একই অভিমুখে রওনা দিচ্ছে, একটার গতিবেগ আছে 12 মিটার প্রতি সেকেন্ড আর একটার গতিবেগ আছে 7 মিটার প্রতি সেকেন্ড। তাহলে যেহেতু একই অভিমুখে রওনা দিচ্ছে, তাহলে এক্ষেত্রে মিলিত গতিবেগ দুটার গতিবেগের বিয়োগফলই হবে মিলিত গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ, যেটা স্পেসিফিক ভেলোসিটি আমরা বলি, আপেক্ষিক গতিবেগ বের করা হবে 12 থেকে 7 বিয়োগ করে দিলে 5 মিটার প্রতি সেকেন্ড। এই সেকেন্ডে ট্রেন দুটি কখন পরস্পরকে অতিক্রম করবে? তাহলে অতিক্রম করবে, সময় লাগবে t ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। এবার ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো ট্রেন দুটি যেহেতু পরস্পরকে অতিক্রম করবে, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেন দুটির মিলিত দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, 110 মিটার দৈর্ঘ্য প্লাস 85 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন ডিভাইডেড স্পিড হলো তোমার 5 মিটার প্রতি সেকেন্ড। এখানেও এটা আসবে তোমার মিটারে ট্রেন দুটির দৈর্ঘ্য, কাজে মিটার মিটার কেটে যাবে, সেকেন্ডে তোমার উত্তর চলে আসবে। তাহলে এক্ষেত্রে ভাগ করলে, যোগ করলে হবে উপরেরটা 195 ডিভাইডেড 5, 5 দিয়ে ভাগ করে দাও, 3 5 15, 4 45, 5 9 গুণে 45, যেটা 39 সেকেন্ড সময়ে দ্রুতগামী ট্রেনটি মন্থরগামী ট্রেনটিকে অতিক্রম করবে। বোঝা গেল? লক্ষ্য করো, এটিরও 1 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো দেখি পরের অঙ্ক। ভিডিওটিতে লাইক করবে ভাই, একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করবে এবং কোনো যদি মতামত থাকে মতামত জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, একটা মতামতে আমরা অনেক মোটিভেশন পেয়ে যাই পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য। কাজে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবে না। চলো পরের অঙ্কটি। ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্স টু ভ্যারাইটিস অফ রাইস কস্টিং রুপিস 128 and rupees 143 per kg respectively to get the mixture of rice worth rupees 137.75 per kg। অর্থাৎ এখানে মিশ্রণের একটা অঙ্ক। এই মিশ্রণের অঙ্কগুলিকে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে দেখিয়েছিলাম। অ্যালিগেশন পদ্ধতিতে কিভাবে এই অঙ্কগুলি করবে তা জানার জন্য পারলে তোমরা সময় করে এই ভিডিওগুলি একবার দেখে নেবে। খুব সুন্দর সুন্দর মিশ্রণ বা অ্যালিগেশনের অঙ্কগুলি খুব কম সময়ে কিভাবে শর্টভাবে করা যায়। এক্ষেত্রেও আমরা সেই অঙ্কটিকে অ্যালিগেশন পদ্ধতি করার চেষ্টা করব। লক্ষ্য করো, প্রথম চালটি 128 টাকা পার কেজি, পরের চালটি 143 টাকা, এবং এই দুটো চালকে একসঙ্গে মিশাচ্ছে, সেই মিশ্রিত চালের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 137 টাকা 50 পয়সা। তাহলে চাল দুটি কি অনুপাতে মেশানো হয়েছে তা করার জন্য খুব ইচ্ছে আমরা কি করব, কোনাকুনি বিয়োগ করে দেব, বিয়োগ করে দুটা রেশিও করে দেব, চাল দুটি সেই অনুপাতে মেশানো হয়েছিল। লক্ষ্য করো, 143 থেকে 37 50 বিয়োগ করে দাও, তাহলে 38 হলে 0.50, 38 আর 5 43, আর এখানে
137 50 থেকে 128 বিয়োগ করব, তাহলে এখানে 50 তো থেকেই যাবে, আর এখানে 8 9 17, 2 রাখে 3, 9 টাকা 50। এবার এখানেও দু ঘরে দশমিক, এখানেও দু ঘরে দশমিক, দশমিক দশমিক তুমি ক্যান্সেল করে দাও, শূন্য শূন্য বাদ দিয়ে দাও, থেকে যায় 55:95। এবার 5 দিয়ে ভাগ দিয়ে দিলে এটা 11, আর 5 দিয়ে ভাগ দিয়ে দিলে এটা 5 19 95, অর্থাৎ 11:19 এই অনুপাতে দু প্রকার চাল একসঙ্গে মেশানো হয়েছে। লক্ষ্য করো 2 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 17 নম্বর অঙ্ক বলছে, টু পারসন টেক স্টেপ অফ 77 সেন্টিমিটার and 88 সেন্টিমিটার respectively. If they start in step, and then what is the minimum distance in centimeter they should cover so that both of them can over the distance in complete step? অর্থাৎ দুটি লোক প্রত্যেক স্টেপে 77 সেন্টিমিটার এবং 88 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে সর্বনিম্ন বা কমপক্ষে কতটা দূরত্ব অতিক্রম করলে তারা পূর্ণ সংখ্যায় পদক্ষেপ ফেলবে এবং সমান দূরত্ব অতিক্রম করবে। এই অঙ্কটি করার জন্য তোমাদের 77 সেন্টিমিটার এবং 88 সেন্টিমিটার এর লসাগু করে নেবে। কমপক্ষে কতটা দূরত্ব অতিক্রম করতে বলছে, লক্ষ্য করো 77 এবং 88 এর লসাগু করব আমরা। 11 দিয়ে ভাগ করে দিলে 7, 11 দিয়ে ভাগ করে দিলে 8, অর্থাৎ 11 গুণ 7 গুণ 8। তাহলে 11 দিয়ে গুণ করব, 7 8 56, 6 5 আর 6 11, 5 আর 1 6, অর্থাৎ 616 সেন্টিমিটার রাস্তা অতিক্রম করতে পারলে ওই দুই ব্যক্তি সমান দূরত্ব অতিক্রম করবে এবং পূর্ণ সংখ্যায় পদক্ষেপ ফেলতে পারবে। এটা 3 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 18 নম্বর অঙ্কে বলছে, দি সারফেস এরিয়া অফ এ স্ফেয়ার ইজ 616 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন্ড ইট ডায়ামিটার। এখানে পরিমিতির একটা অঙ্ক আছে যে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার, তাহলে এর ব্যাস কত, ডায়ামিটার বের করতে বলছে, ব্যাসার্ধ নয়। এবং টেক পাই ইকুয়াল টু 22/7, পাই এর মান আমরা প্রত্যেকেই জানি। এটা গোলক, লক্ষ্য করো এই যে একটা গোলক এবং এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটা ফুটবল আমরা ধরে নেই, এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বের করা হয় 4πr² দিয়ে। এই 4πr² এর মান বলে দেওয়া আছে 616। তাহলে এখানে r² ইকুয়াল টু 616 ডিভাইডেড 4π, 4 পাই, পাই দিয়ে ডিভাইডেড করব, আর পাই এর মান বসিয়ে দেবো 22, উপরে চলে গেল 7। এবার লক্ষ্য করো 22 দিয়ে ভাগ করে দেব, 22 দিয়ে ভাগ করে দিলে 22 দুগুণে 44 আর 8 হলো। এবার 4 দিয়ে 28 কে ভাগ করে দেব 7, তাহলে r স্কোয়ারের ভ্যালু 7 ইন্টু 7, তার মানে 49, আর r এর ভ্যালু তাহলে 49 এর বর্গমূল, তার মানে কত দাঁড়াবে 7। তাহলে r হলো ব্যাসার্ধ, কিন্তু তোমাকে ব্যাসার্ধ বের করতে বলে নাই, তোমাকে ডায়ামিটার বের করতে বলছে। অর্থাৎ ডায়ামিটার, যেটা আমরা ব্যাস বলে থাকি, ব্যাস হলো এই ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 14 সেন্টিমিটার তোমার উত্তর। লক্ষ্য করো অপশনের সঙ্গে মিলিয়ে নাও, 14 সেন্টিমিটার তোমার ব্যাস। 19 নম্বর অঙ্কে একই রকমের, এটাও স্ফিয়ার, অর্থাৎ এটাও গোলকের অঙ্ক। দি ডায়ামিটার অফ এ মেটালিক স্ফিয়ার ইজ 6 সেন্টিমিটার। It is melt and draw into a wire having a diameter of cross section as 0.4 centimeter. Find the length of the wire in meter. অর্থাৎ একটা গোলককে গলিয়ে একটা তারে পরিণত করা হলো। একটা এই যে গোলক দেখালাম কিছুক্ষণ আগে, এইরকম ধরনের একটা গোলক, এটাকে গলিয়ে পড়ে এরকমের একটা তার তৈরি করা গেল। তাহলে এর আয়তনে এর আয়তনের সঙ্গে সমান হবে, যেহেতু এটাকে গলিয়ে এটা তৈরি করা হয়েছে। তাহলে গোলকের আয়তন আমরা বের করি 4/3πr³। আর এখানে বলে দেওয়া আছে 3 কিউব ইকুয়ালস টু এটার আয়তন, দণ্ডের আয়তন, দণ্ড যেটাকে চোঙ বলা হয়, হ্যাঁ, সিলিন্ডার, এই সিলিন্ডারের ভলিউম বের করা হয় πr²। 0.4 আছে ডায়ামিটার, তাই এর রেডিয়াস হবে 0.2 ইন্টু πr² ইন্টু এইচ। এই দণ্ডটার দৈর্ঘ্য যেহেতু জানা নেই, সেটাকে আমরা এইচ ধরে নেব। বোঝা গেল? উভয় পাশে পাই পাই ক্যান্সেল করে দেব। 3 এর কিউব, তাহলে 3 এর সঙ্গে একটা কিউব কেটে গেলে এখানে 3 স্কোয়ার থেকে যায়। 3 স্কোয়ার মানে 9 বলতে পারো। 9 কে 4 দিয়ে গুণ করে দাও, এটা 36 ইকুয়ালস টু, এটা হলো 2 2 4 মানে 0.04
ইন্টু এইচ। তাহলে বলো এইচ ইকুয়ালস টু 36কে ভাগ করব 0.04 দিয়ে। এবার এটা দিয়ে যদি উঠিয়ে দাও তুমি এখানে 100 নাও, 4 দিয়ে ভাগ করে দাও 9, তাহলে 900 সেন্টিমিটার। কিন্তু তোমার উত্তর চেয়েছে এই চোঙটির দণ্ডটির দৈর্ঘ্য মিটারে কত, তাহলে 900 সেন্টিমিটার মানে 9 মিটার। লক্ষ্য করো অপশন নাম্বার 2 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 20টি অঙ্কের মধ্যে এটাই লাস্ট অঙ্ক, 20 নম্বর। তারপরে কিছু রিজনিং রয়েছে এবং প্রবলেম সলভিং। 20 নম্বর অঙ্কে বলছে ABC can do a piece of work in 10, 15 and 12 days respectively. A and B work alternately for 5 days each and left. Then C joined and complete the remaining work. In how many days did C complete the remaining work? অর্থাৎ এখানে বলছে এ বি সি তিনজনে একটি কাজ 10 দিনে, 15 দিনে এবং 12 দিনে শেষ করতে পারে। এ ও বি একদিন পর একদিন এরা 5 দিন কাজ করলো, 5 দিন কাজ করে কাজ ছেড়ে চলে গেল। এবার তারপরে ওই কাজে সি জয়েন করলো, সি জয়েন করে বাকি কাজটি শেষ করে দিল। এবার সি বাকি কাজটা কত দিনে শেষ করলো? লক্ষ্য করো সময় কার্যের অঙ্ক খুব ইজি অঙ্ক, যদি বেসিক ধারণাটুকু ক্লিয়ার থাকে। এ 10 দিনে করে, বি 15 দিনে করে এবং সি 12 দিনে কাজটি কমপ্লিট করে। 10, 12, 15 এর লসাগু করব আমরা কত? তিনটেরই লসাগু করব 60। অর্থাৎ ধরে নিলাম যে এটা টোটাল কাজ, এটা টোটাল লসাগুটাই হয় এ বি সি এর মধ্যে টোটাল কাজ কি পরিমাণ কাজ করতে হবে। যদি এক্ষেত্রে তুমি ধরে নাও যে চেয়ার, অর্থাৎ 60টি চেয়ার তৈরি করতে হবে এ বি সি কে। এবার এদের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা আমরা বের করব কিভাবে? লক্ষ্য করো এইভাবে 3টেকে 3 পরিমাণ দিয়ে ভাগ করব, অর্থাৎ 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 15 দিয়ে ভাগ করব 4, 60কে 12 দিয়ে ভাগ করব 5। অর্থাৎ এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 4, সি এর এফিসিয়েন্সি 5। এফিসিয়েন্সি মানে সময় কার্যের অঙ্কগুলো পারলে একবার দেখে নেবে। অর্থাৎ এর এফিসিয়েন্সি যেহেতু 6, তার মানে ও 6টি একদিনে 6টি চেয়ার তৈরি করে। যেহেতু এখানে চেয়ারের উদাহরণ দিচ্ছি আমি, 6টি চেয়ার তৈরি করতে ওর একদিন সময় লাগবে। যদি একে টোটাল চেয়ার তৈরি করতে দেওয়া হয়, অর্থাৎ 60টি চেয়ার তৈরি করতে দেওয়া হয়, তাহলে এর সময় লাগবে 10 দিন। তাই 10 দিনে টোটাল কাজটা শেষ করে। বোঝা গেল? বি এর এফিসিয়েন্সি 4 দিন, অর্থাৎ সে একদিনে 4টি চেয়ার তৈরি করবে। 60টি চেয়ার যদি তৈরি করতে বি কে একা দেওয়া হয়, তাহলে 60/4 অর্থাৎ 15 দিনের টোটাল কাজটা শেষ করলো। টোটাল কাজ বলতে এখানে 60টি চেয়ার তৈরি করার কথা বলা হচ্ছে। বোঝা গেল? অনুরূপ ভাবে সি এর এফিসিয়েন্সি 5 দিন, কিন্তু এ এবং বি অল্টারনেটিভ ভাবে 5 দিন কাজ করলো এবং কাজ ছেড়ে চলে গেল। তাহলে 5 দিনে এ কয়টি চেয়ার তৈরি করবে? 5, 6, 30টি চেয়ার তৈরি করবে। বি 5 দিনে 4, 5-এ 20টি চেয়ার তৈরি করলো। দুইজনে 20টি এবং 30টি চেয়ার তৈরি করে ওরা বাড়ি চলে গেল। তাহলে 20 আর 30 মিলে কটি চেয়ার তৈরি করলো ওরা? 50টি চেয়ার। কিন্তু টোটাল কাজ কত ভাই? 60টি চেয়ার তৈরি করতে হবে। তাহলে 60টি চেয়ারের মধ্যে 50টি চেয়ার এ ও বি মিলে তৈরি করে ফেললো। তাহলে বাকি চেয়ার আর কটি রয়ে গেল বলো তো? 10টি চেয়ার রয়ে গেল কিনা? এই 10টি চেয়ার তাহলে কে তৈরি করবে? সি তৈরি করবে। কিন্তু সি এর এফিসিয়েন্সি কত? 5। 5 মানে ও 5টি চেয়ার তৈরি করে একদিনে। তাহলে 10টি চেয়ার তৈরি করতে ওর কতদিন সময় লাগবে? এটুকু নিশ্চয়ই বলতে লাগবে না। 10কে 5 দিয়ে ভাগ করে দাও। 2 দিনে অবশিষ্ট কাজ সি একা শেষ করবে। বোঝা গেল? অর্থাৎ লক্ষ্য করো 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কাজে অঙ্কগুলি কেমন লাগছে? অঙ্কগুলি দেখে তোমাদের মতামত জানাতে ভুলবে না। চলো এবার অঙ্কগুলি শেষ হলো 20টি অঙ্ক। আজ এসএসসি এমটিএস এর মর্নিং শিফটের কোশ্চেনটি নিয়ে তোমাদের সামনে পুরো কমপ্লিট সমাধান করে দেখালাম এবং ডে শিফট এবং ইভিনিং শিফটের কোশ্চেনটি যদি তোমাদের দরকার হয় তোমাদের কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।